হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্রিসা সায়েন্স ক্লাসে স্বাগত। তোমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। যারা ক্লাস 9 to 12 পড়ছো, মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, নিট পরীক্ষা দেবে, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, নার্সিং এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিচ্ছ, সকলেই আমার চ্যানেল থেকে উপকৃত হবে। আমি আজকে যে ভিডিওটা তোমাদের দেবো সেটা ক্লাস 9-এর চ্যাপ্টার 2 জীবন সংগঠনের স্তর সম্পর্কে আমি তোমাদের বলছি, লেভেল অফ অর্গানাইজেশন অফ লাইফ। সেখানে অজৈব উপাদান জল আর অ্যাসিড সম্পর্কে আমি বলেছি। তো অ্যাসিড সম্পর্কে যেটা বলছিলাম আমি, আমার সবটা বলা হয়নি, আজ আমি অ্যাসিডের যেগুলো বলা হয়নি সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। অ্যাসিড সম্পর্কে আমার যেগুলো বলা হয়নি, ঠিক, তাহলে আমি অ্যাসিডের ভাগে আরও কতগুলো ভাগ বলছি। অ্যাসিডের জৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিড সম্পর্কে আমি বলেছি, উদাহরণ দিয়েছি, এবং যে উদাহরণগুলো দিয়েছি তার সোর্সগুলো কি সেই সোর্স সম্পর্কেও আমি কিন্তু বলেছি। যারা দেখোনি অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও। এই সোর্সগুলো থেকে কিন্তু তোমাদের ক্লাস 9-এও জিজ্ঞেস করতে পারে, মাধ্যমিকে জিজ্ঞেস করতে পারে, নিট পরীক্ষায়, যে কোনো সরকারি চাকরি পরীক্ষা, নার্সিং এন্ট্রান্স পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। এগুলো খুব ভালোভাবে তোমরা পড়বে। ওই পোর্শনটা সাঁতরা পাবলিকেশনে আমি দেখিনি তোমাদের দেওয়া আছে, অন্য কোনো বই দেওয়া থাকতেও পারে, ছায়া প্রকাশনী আরও যে সমস্ত বই আছে 9-10 সেখানে দেওয়া থাকতে পারে। তো যদি না দেওয়া থাকে তোমাদের 9-10 বইয়ে অবশ্যই কিন্তু সেই সোর্সগুলো দেখে নিও, সেখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। এরপরে দেখো, আমি যেটা বলিনি সেটা হচ্ছে তীব্রতার উপর ভাগ করে অ্যাসিডকে আমরা আরও দুভাগে ভাগ করব। কি কি? একটা হচ্ছে তীব্র অ্যাসিড, একটা হচ্ছে মৃদু অ্যাসিড। তীব্র অ্যাসিড কাকে বলবো? তাহলে তীব্র অ্যাসিড মানে তাদেরকেই বলা হয় যারা কি করে, যদি কোনো অ্যাসিডের আমরা জলীয় দ্রবণ নিই, সেই জলীয় দ্রবণ তড়িৎ বিয়োজনের ফলে যদি বেশি সংখ্যক H+ আয়ন উৎপন্ন করে, তাদেরকে আমরা বলবো তীব্র অ্যাসিড। মানে যে অ্যাসিডের জলীয় দ্রবণকে যদি তড়িৎ বিয়োজন করি, ওই কোনো জলীয় দ্রবণের মধ্যে তড়িৎ চালনা করলাম, তার ফলে অ্যাসিডটা কি হবে, খুব বেশি সংখ্যক H+ আয়ন দেবে, তাকে আমরা বলবো তীব্র অ্যাসিড। তীব্র অ্যাসিডের উদাহরণ যদি আমি দিই তাহলে হচ্ছে তোমাদের সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে নাইট্রিক অ্যাসিড, NO3। এগুলো হলো তীব্র অ্যাসিড। তাহলে মনে রাখবে, যে অ্যাসিডের জলীয় দ্রবণ তড়িৎ বিয়োজনে, তোমাদের সংজ্ঞাটা মনে হয় সাঁতরা পাবলিকেশনে নেই, যদি লিখতে চাও লিখে নিতে পারো। যে অ্যাসিড জলীয় দ্রবণে তড়িৎ বিয়োজনের ফলে বেশি সংখ্যক H+ আয়ন উৎপন্ন করে, তাকে তীব্র অ্যাসিড বলে। ঠিক আছে, এবারে মৃদু অ্যাসিড কাকে বলছে? যে অ্যাসিড জলীয় দ্রবণে যদি আমরা তড়িৎ বিয়োজন করি অল্প সংখ্যক, পুরো সংখ্যাটা একই হবে, সংজ্ঞাটা একই হবে, হয়ে যাবে কি অল্প সংখ্যক যদি H+ আয়ন উৎপন্ন করে, তখন তাকে আমরা বলবো মৃদু অ্যাসিড। মানে অ্যাসিডের তীব্রতা বেশি H+ দিলে তীব্র অ্যাসিড, যদি কম সংখ্যক H+ দেয় আয়ন, তাহলে সেটাকে আমরা বলবো মৃদু অ্যাসিড। মৃদু অ্যাসিডের যদি আমরা উদাহরণ বলি কি হয়ে যাবে, সেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড C2H3, আরেকটা হতে পারে অ্যাসিটিক অ্যাসিড H3COH। ঠিক আছে, এগুলো হচ্ছে মৃদু অ্যাসিড। আরও হতে পারে, এটা আমরা দেখছি, আমরা দুটোই বললাম উদাহরণ। এরপরে যদি আমরা অ্যাসিডকে আরও ভাগ করি, আরও অনেকগুলো নাম আমরা অ্যাসিডকে দিতে পারি। একটা হচ্ছে কি হাইড্রাসিড। হাইড্রাসিড মানে কি? মানে হাইড্রাসিড অ্যাসিডের ভাগকে আমরা আরও ভাগ করতে পারি কিভাবে? হাইড্রাসিড মানে যাদের ক্ষেত্রে কোনো অক্সিজেন থাকবে না, অক্সিজেন ছাড়া যে কোনো অন্য অধাতব মৌল বা মূলক থাকবে, সেটাই হলো হাইড্রাসিড। যেহেতু অ্যাসিড, সেই ক্ষেত্রে অবশ্যই হাইড্রোজেনটা থাকবে, কারণ অ্যাসিড মানে H+ আয়ন উৎপন্ন হবে। তাহলে হাইড্রাসিডে কোনো রকম অক্সিজেন থাকে না। ঠিক আছে, অক্সিজেন থাকবে না, আর কি থাকবে না, অক্সিজেন ছাড়া অন্য কোনো অধাতব মৌল বা মূলক থাকবে, সেটাকেই বলা হয় হাইড্রাসিড। সেরকম উদাহরণ কি? যেখানে অক্সিজেন নেই, আমরা বলতে পারি HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCN হাইড্রোসায়ানিক অ্যাসিড। এবারে অ্যাসিডের ভাগ যখন আমরা করব, সেক্ষেত্রে আমরা বলতে পারি অক্সি অ্যাসিড। তাহলে অবশ্যই যে সমস্ত অ্যাসিডে অক্সিজেন থাকবে সেটাই হচ্ছে অক্সি অ্যাসিড, আর অক্সিজেন থাকার সাথে সাথে আরও অন্য অধাতব মৌল বা মূলক থাকবে। এরকম উদাহরণ কি? অনেক উদাহরণ আছে। সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, তারপরে তোমরা বলতে পারো ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড H3PO4 ফসফরিক অ্যাসিড। আরও যদি আমরা বলি নাইট্রিক অ্যাসিড HNO3, নাইট্রাস অ্যাসিড HNO2, এগুলো হলো অক্সি অ্যাসিড। অক্সিজেনও আছে, তাছাড়া অধাতব আরও মৌল বা মূলক যুক্ত আছে। ঠিক আছে, এবারে যদি আমরা বলি জারক অ্যাসিড, অ্যাসিডের ভাগে আমরা আরেকটা ভাগ করতে পারি, যাকে বলা হয় জারক অ্যাসিড। জারক অ্যাসিড কি বলছে? যে অ্যাসিড সহজে বিয়োজিত হয়ে জায়মান অক্সিজেন দেবে। জায়মান অক্সিজেনটাকে এরকম ব্র্যাকেটের মধ্যে নিতে হবে। তাহলে অ্যাসিড আছে যেটা বিয়োজিত হচ্ছে, ভাঙছে, ভেঙে জায়মান অক্সিজেন দেয়। এই জায়মান অক্সিজেন থাকার ফলে এদের মধ্যে কি হয়ে যায় না, একটা জারণ ক্ষমতা অর্জন করে, মানে অন্যকে জারিত করতে পারে। জারণ মানে কি? যে যখন অক্সিজেন কোনো যৌগ সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছে বা হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে, সেটাই হলো জারণ। এবার জারক অ্যাসিড কি হচ্ছে, এর মধ্যে একটা জারণ ক্ষমতা আসবে, মানে অন্যকে জারিত করতে পারবে।
জায়মান অক্সিজেন তৈরি করবে। এরকম যদি আমরা জারক অ্যাসিডের উদাহরণ বলি তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারবো কনসেন্ট্রেট বা গাঢ় H2SO4 অবশ্যই জারক অ্যাসিড অক্সি অ্যাসিড হতে হবে, তবেই তো জায়মান অক্সিজেন দেবে। হাইড্রোসিড হলে তো সেখানে জায়মান অক্সিজেন বিয়োজিত করে উৎপন্ন হতে পারে না। কনসেন্ট্রেট বা গাঢ় সালফিউরিক অ্যাসিড, আর হচ্ছে কি সালফিউরাস অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডও হতে পারে, সালফিউরাস অ্যাসিডও হতে পারে, বা নাইট্রিক অ্যাসিডও হতে পারে, যারা কি করে জারক অ্যাসিড রূপে কাজ করছে। আবার যারা কি করছে না, জারক অ্যাসিড রূপে কাজ করছে না, বিয়োজিত হয়ে অক্সিজেন দিচ্ছে না, জারণ ক্ষমতা নেই, এদের ক্ষেত্রে আমরা বলতে পারি অজারক অ্যাসিড। এদেরকে আমরা কি বলবো? অজারক অ্যাসিড। ঠিক আছে, এরকম অজারক অ্যাসিডের নাম যদি আমরা বলি তাহলে হাইড্রোবোমিক অ্যাসিড, ঠিক, হাইড্রোবোমিক অ্যাসিডের নাম বলতে পারি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের নাম বলতে পারি। হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর লঘু সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন যদি কম হয়, লঘু হয়, তাহলে সেটা অজারক অ্যাসিড হিসেবে কাজ করে, মানে অক্সিজেনটা জায়মান অক্সিজেন উৎপন্ন করতে পারে না, তাদের জারণ ক্ষমতা থাকে না। ঠিক আছে, এবারে যদি এরকম দিল তোমাদের যে অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কাকে বলে, কারণ অনেক সময় তোমাদের এরকম প্রশ্ন দেয় যে এক ক্ষারীয় অ্যাসিডের উদাহরণ দাও, দ্বিক্ষারীয় অ্যাসিডের উদাহরণ দাও, তাহলে তোমাদের কি জানতে হবে? অ্যাসিডের ক্ষারগ্রাহিতা সম্পর্কে জানতে হবে। অ্যাসিডের ক্ষারগ্রাহিতা, অ্যাসিডের ক্ষারগ্রাহিতাটা কি না, কোনো অ্যাসিডে একটা অণুতে যতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে সেটাই হলো তার ক্ষারগ্রাহিতা। মানে যতগুলো হাইড্রোজেন প্রতিস্থাপিত হতে পারে একটা অ্যাসিড থেকে, ঠিক আছে, যতগুলো হাইড্রোজেন আয়ন উৎপন্ন হতে পারে, যতগুলো আমরা H+ পাবো অ্যাসিড থেকে, সেটাই হলো তার ক্ষারগ্রাহিতা। তাহলে যদি তোমাদের বললো একটা একক্ষারীয় অ্যাসিডের উদাহরণ দাও, ক্ষারগ্রাহিতা মানে বুঝলে যতগুলো অ্যাসিডের একটা অণুতে যতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকবে। তাহলে একক্ষারীয় অ্যাসিড, সেখানে আমরা একটাই হাইড্রোজেন পাবো, সেটা হতে পারে HCl, আর কি হতে পারে H3COH, অ্যাসিডিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো হতে পারে একক্ষারীয় অ্যাসিড। এবার যদি বলে একটা দ্বিক্ষারীয় অ্যাসিডের উদাহরণ দাও, দ্বিক্ষারীয় অ্যাসিড মানে আমরা কতগুলো হাইড্রোজেন পাবো, সেখান থেকে দুটো হাইড্রোজেন পাবো, সেরকম কি হতে পারে H2SO4। ঠিক আছে, এবার যদি বলে তোমাদের একটা ত্রিক্ষারীয় অ্যাসিডের উদাহরণ দাও, ত্রিক্ষারীয় অ্যাসিড মানে যেখান থেকে আমরা 3টে H+ পাবো, ঠিক, সেটাই হলো ত্রিক্ষারীয় অ্যাসিড। সেটাকে আমরা বলতে পারি ফসফরিক অ্যাসিড, H3PO4, 3টে হাইড্রোজেন পাবো, ত্রিক্ষারীয়, ওই জন্য 3টে হাইড্রোজেন পাবো, ত্রিক্ষারীয় অ্যাসিড। তাহলে H3PO4 এটাকে বলা হয় ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড এটা হলো ত্রিক্ষারীয় অ্যাসিডের উদাহরণ। তাহলে এইরকমও তোমাদের প্রশ্ন আসে সরকারি চাকরি পরীক্ষাতে, নিটেও আসতে পারে, মাধ্যমিকেও আসতে পারে। একক্ষারীয় অ্যাসিড উদাহরণ, দ্বিক্ষারীয় অ্যাসিড উদাহরণ, ত্রিক্ষারীয় অ্যাসিড উদাহরণ, সেটা হয়ে যাবে ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, এটা হলো ক্ষারগ্রাহিতা অনুযায়ী অ্যাসিডের ভাগগুলো। এবারে অ্যাসিডের আরেকটা ধর্ম হচ্ছে অ্যাসিড যদি হাইড্রোজেনের থেকে বেশি ধনাত্মক ধাতুর সঙ্গে বিক্রিয়া করে। হাইড্রোজেনের থেকে বেশি ধনাত্মক ধাতু কি হতে পারে? দেখো, হাইড্রোজেন যেটা রয়েছে সেটা হচ্ছে পজিটিভ চার্জ, মানে এর একটা ধনাত্মক চার্জ আছে। এবার এর থেকে বেশি ধনাত্মক ধাতু Zn হয়ে যায় +2। ঠিক আছে, কিন্তু সোডিয়াম যেটা সে হচ্ছে +1, হাইড্রোজেনের মতনই তার চার্জ। তো এবার যদি হাইড্রোজেনের থেকে বেশি ধনাত্মক, এরকম Zn যেমনি রয়েছে, এর সাথে যদি বিক্রিয়া করে অ্যাসিডটা, তাহলে কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে আর লবণ উৎপন্ন করে। মনে রাখবে এটা অ্যাসিডের একটা ধর্ম। মানে Zn এর সাথে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া হয়, এটা হাইড্রোজেনের থেকে বেশি ধনাত্মক ধাতু, তার সাথে বিক্রিয়া করে আমরা যেই লবণ পাবো সেটা হচ্ছে জিঙ্ক ক্লোরাইড, ZnCl2 প্লাস হাইড্রোজেন গ্যাস। তাহলে যদি তোমাদের বললো হাইড্রোজেন উৎপন্ন করবে HCl এর সাথে কার বিক্রিয়া করে, তোমাদের বলতে হবে কি, যদি MCQতে দিয়ে দিল Zn বলতে পারো, বা যদি এমনি নর্মাল লিখতে দেয় তাহলে তোমাদের বলতে হবে হাইড্রোজেনের থেকে বেশি তড়িৎ ধনাত্মক ধাতুর সঙ্গে যদি বিক্রিয়া করে এরকম অ্যাসিড, তাহলে কি হবে, লবণ তৈরি করবে, তার সাথে সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে আরও অ্যাসিডের ভাগ। ঠিক আছে, অ্যাসিডের ভাগ আর অ্যাসিডের উদাহরণ সম্পর্কে আমি তোমাদের বললাম। আরেকটা জিনিস আমি তোমাদের বলবো, সেটা হচ্ছে অ্যাসিডের দ্রবণ যদি থাকে তার শনাক্তকরণ প্রক্রিয়া। এটা আমি আগেই একটা বৈশিষ্ট্যের মধ্যে বলেছি তোমাদের, অ্যাসিডকে শনাক্ত করতে গেলে কি করতে হবে না, যদি অ্যাসিড দ্রবণ হয় আমরা লিটমাস পেপার ইউজ করি, নীল লিটমাস পেপার, তাহলে নীল লিটমাস পেপারকে অ্যাসিড দ্রবণ হলে সেটা লালে পরিণত করে। পুরো লাল হয় না কালারটা, কালারটা একটু পিঙ্কিশ ভায়োলেট টাইপ হয়ে যায়। ঠিক আছে, সেটাকেই আমরা বলবো লালে পরিণত করে। ঠিক, আরও যদি আমরা দ্রবণ, অ্যাসিডের দ্রবণ শনাক্তকরণের কিছু উদাহরণ দিই, তাহলে কীরকমভাবে বলবো অ্যাসিডের দ্রবণ শনাক্তকরণ? ওগুলো হচ্ছে, কালকেও আমি যখন দিয়েছিলাম এর আগের ভিডিওটা, শনাক্তকরণ হিসেবে যখন বৈশিষ্ট্য লিখছিলাম তখন বলেছিলাম ওটা অ্যাসিডের শনাক্তকরণ একটা প্রক্রিয়া। এবারে যদি আমরা একটা দ্রবণ নিলাম, সেটা বর্ণহীন অ্যাসিড দ্রবণ নিলাম। ঠিক আছে, বর্ণহীন অ্যাসিড দ্রবণ নিয়েছি। এবারে এর মধ্যে যদি আমরা নীল লিটমাস পেপার দিই, নীল লিটমাস পেপার দিলাম, তাহলে অবভিয়াসলি কি হয়ে যাবে, পেপারটা লাল হয়ে যাবে। ঠিক, এটা একটা শনাক্তকরণ প্রক্রিয়া। আবার যদি আমরা বর্ণহীন অ্যাসিড দ্রবণ নিলাম,
সেখানে কমলা বর্ণের মিথাইল অরেঞ্জ দিলাম, মিথাইল অরেঞ্জ যোগ করলাম। মিথাইল অরেঞ্জ যখন দেব তখন দ্রবণটা কি হয়ে যাবে? লাল বর্ণ হয়ে যাবে। তাহলে অ্যাসিডের দ্রবণ যদি শনাক্ত করি, বর্ণহীন অ্যাসিডের দ্রবণ, এটা তো একটা নীল লিটমাস পেপারকে লাল করবে। আর যদি কমলা বর্ণের মিথাইল অরেঞ্জ দিই, সেক্ষেত্রেও দ্রবণটা কি হয়ে যাবে? লাল বর্ণ হবে। এটা দ্রবণটা, ঠিক, যে বর্ণহীন দ্রবণ, সেই দ্রবণ লাল হবে। এবার আবার যদি আমরা বর্ণহীন অ্যাসিড দ্রবণ নিই, তাতে বর্ণহীন ফেনলফথ্যালিন দিলাম, ঠিক আছে? ফেনলফথ্যালিনের কোনো কালার হয় না। বর্ণহীন ফেনলফথ্যালিন যোগ করলাম। বর্ণহীন, পরিষ্কারভাবে লিখি, হয়তো বোঝা যাচ্ছে না, বর্ণহীন ফেনলফথ্যালিন, ঠিক আছে? যদি দিই তাহলে দ্রবণ যেটা হবে সেটা বর্ণহীনই থাকবে। এই তিনটে হলো অ্যাসিডের শনাক্তকরণ প্রক্রিয়া। অ্যাসিডের দ্রবণ সবসময় বর্ণহীন থাকবে। তার সাথে যদি লিটমাস পেপার দিয়ে দিই, নীল লিটমাস পেপারটা লাল হবে। যদি লাল রঙের লিটমাস পেপার দিই, তাহলে কোনো রকমের বর্ণ চেঞ্জ হবে না। মনে রাখবে, নীলটাকে লাল করবে, কিন্তু যদি লাল লিটমাস পেপার দিয়ে টেস্ট করি, তাহলে কোনো রকমের বর্ণ পরিবর্তন হবে না। যদি আমরা বর্ণহীন অ্যাসিড দ্রবণের মধ্যে কমলা বর্ণের অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ দিলাম, তাহলে যে দ্রবণটা থাকবে সেটা লাল হয়ে যাবে। আর যদি বর্ণহীন অ্যাসিড দ্রবণের সাথে বর্ণহীন ফেনলফথ্যালিন দ্রবণ দিই, তাহলে অ্যাসিড যদি হয়, সেটা অ্যাসিডের দ্রবণ হলে সেটা বর্ণহীনই থাকবে দ্রবণটা। এই তিনটে হলো অ্যাসিড দ্রবণের শনাক্তকরণ প্রক্রিয়া, ঠিক আছে? এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, জীবদেহে অ্যাসিডের ভূমিকা কোথায়? এই যে এতগুলো অ্যাসিডের সম্পর্কে আমি বললাম, ধর্ম বললাম, ভাগ বললাম, জীবদেহে ভূমিকা কি অ্যাসিডের? অ্যাসিড কি করবে? খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, অ্যাসিড কিন্তু আমাদের শরীরে স্টমাক থেকে ক্ষরিত হয়, ঠিক? স্টমাক থেকে HCl ক্ষরণ হয়, যেটা আমাদের খাদ্যকে পরিপাকে সাহায্য করছে, খাদ্যকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে হজমে সাহায্য করে, ঠিক? এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, যেটা কোথা থেকে হয়? স্টমাক থেকে আমাদের HCl ক্ষরণ হয়, ঠিক? আবার আমরা দেখেছি অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়াতে লবণ আর জল তৈরি হয়। এই ধরনের বিক্রিয়াটাকে বলে প্রশমন বিক্রিয়া। মানে কি হচ্ছে, একটা অ্যাসিড আছে, একটা ক্ষার দিয়েছি, লবণ তৈরি করলো, মানে জিনিসটা কি করলো? নিউট্রালাইজ করলো, প্রশমন করলো। তাহলে যদি দেহে কখনো ক্ষারের মাত্রা বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি করবে? ক্ষারের মাত্রা বেড়ে গেলে অ্যাসিড কি করবে? ক্ষারটাকে প্রশমিত করবে, লবণ তৈরি করে দেবে। নিয়ে পরে পিএইচটা, আমাদের বডি পিএইচ, আমাদের শরীরের পিএইচ যেটা রয়েছে ফিক্স থাকে, সেই পিএইচটাকে সঠিক পিএইচের ভারসাম্যটাকে রক্ষা করবে। কেন আমাদের শরীরের পিএইচ এক একটা জায়গায় এক এক রকম ফিক্স থাকে না? কারণ কি, আমাদের শরীরে যত হরমোন রয়েছে, যত এনজাইম মানে উৎসেচক রয়েছে, তারা একটা নির্দিষ্ট পিএইচে তাদের কাজটা করতে পারে, যার জন্য আমাদের দেহে যাবতীয় বিপাক্রিয়া সম্পন্ন হয়। সেজন্য পিএইচের ভারসাম্যটা রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ কাজ, যেটা অ্যাসিড করছে। যদি ক্ষারের পরিমাণ আমাদের শরীরে বেড়ে যায়, সেক্ষেত্রে ক্ষারকে প্রশমিত করে পিএইচের ভারসাম্যটাকে রক্ষা করে অ্যাসিড, ঠিক? এটা হচ্ছে অ্যাসিডের ভূমিকা। আর কি করতে পারে অ্যাসিড? এছাড়া যদি আমরা এক্সারসাইজ করলাম, তখন পেশিতে কি হয়ে যায়? পেশি ক্লান্ত হয়ে যায়, সেখানে অক্সিজেন পরিমাণটা কমে যায়। সেক্ষেত্রে অ্যাসিড পেশিকে অক্সিজেন যোগান দিতে সাহায্য করে, ঠিক? আর মাইটোকন্ড্রিয়াতে শক্তি দিতে ল্যাকটিক অ্যাসিড ব্যবহার করা হয়। তাহলে এগুলো হচ্ছে আমাদের শরীরে অ্যাসিডের ভূমিকা বা জীবদেহে অ্যাসিডের ভূমিকা, ঠিক? তাহলে আজকে এতদূর পর্যন্তই থাক। নেক্সট দিন আমরা অজৈব উপাদান ক্ষার সম্পর্কে জানবো।